হাই স্টুডেন্টস, একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কি শিখব, কি পড়ব? তো আজকের ক্লাসে পড়ানোর জন্য আমি এস আর পি ব্লক মৌল চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চ্যাপ্টারটা কি? এখানে পি অ্যান্ড এস ব্লক আছে, এটা একটু উল্টো হবে, এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস। তো এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি আমি, সেইগুলো তোমাদের সাথে আমি সলভ করব, আলোচনা করব। চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন, তাহলে এস অ্যান্ড পি ব্লক চ্যাপ্টার থেকে ফার্স্ট কোশ্চেন, নিচের কোন যৌগটির সমযোজী চরিত্র সর্বাধিক? তো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি কিভাবে করবে? যেখানে তোমায় কোশ্চেন করছে কোনটির সমযোজী চরিত্র বেশি, বা কোন যৌগটির সমযোজী চরিত্র কম, বা সমযোজী চরিত্রের সঠিক ক্রম অনুসারে সাজাও, এই ধরনের কোশ্চেন যখন তোমার কাছে আসবে তো তুমি সেটার উত্তর কিভাবে দেবে? মনে রাখবে, যখনই তোমাকে সমযোজী চরিত্র এই কথাটির উল্লেখ তুমি পাবে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় খেলে যাবে আমাকে এর উত্তরটা ফাজন্স রুলের সাহায্যে দিতে হবে, এক্সটেন্ট অফ পোলারাইজেশনের সাহায্যে দিতে হবে। তাহলে এই কোশ্চেনের উত্তর আমরা ফাজন্স রুল অর্থাৎ এক্সটেন্ট অফ পোলারাইজেশনের সাহায্যে দেব। এক্সটেন্ট অফ পোলারাইজেশন এক্সটেন্ট অফ পোলারাইজেশনের বাংলা কি? ধ্রুবীয়তার মাত্রা। ধ্রুবীয়তার মাত্রা হচ্ছে এক্সটেন্ট অফ পোলারাইজেশন। তো ফজন্স রুলের ফার্স্ট সূত্রে কি ছিল, বা ফার্স্ট রুলে কি ছিল? তো ফজন্স বলেছেন যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে, আমি আবার বলছি, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হয় এক্সটেন্ট অফ পোলারাইজেশন তত বেশি হয়, অর্থাৎ ধ্রুবীয়তার মাত্রা বেশি হয়। আর ধ্রুবীয়তার মাত্রা যত বেশি হবে কোনো একটি যৌগে তত বেশি সমযোজী চরিত্রের সৃষ্টি হবে। তাহলে সোজা কথায় আয়নের চার্জ তার সাথে এক্সটেন্ট অফ পোলারাইজেশন বা ধ্রুবীয়তার মাত্রার সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চার্জ বাড়লে ধ্রুবীয়তা বাড়ে, আর ধ্রুবীয়তা বাড়লে যৌগে সমযোজী চরিত্রের উদ্ভব হয়। যৌগে সমযোজী চরিত্রের উদ্ভব হয়, চার্জ যত বেশি হবে এক্সটেন্ট অফ পোলারাইজেশন তত বেশি হবে, আর কোন যৌগের সমযোজী চরিত্র কি হবে তত বেশি হবে। তো চলো এই যে অপশনগুলো দেওয়া আছে তাদের চার্জ আমি ডিটারমাইন করে নিই। সিএল এর চার্জ কি? -1, দুটো সিএল আছে তাই 2 × -1 -2, তাহলে এমজি কি হবে? +2। এখানে যা দেখো কটা সিএল? একটা সিএল, তাই Na+। SnCl4 কটা সিএল? চারটে সিএল, তাহলে Sn+4। AlCl3 তে কটা ক্লোরিন? তিনটে ক্লোরিন, তাই অ্যালুমিনিয়াম কি? +3। তাহলে দেখো SnCl4 যৌগে Sn এর চার্জ কত? Sn এর চার্জ +4। ওকে, অর্থাৎ যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে Sn এর চার্জ সবচেয়ে বেশি। তো চার্জ বেশি মানে এক্সটেন্ট অফ পোলারাইজেশন বেশি, আর এক্সটেন্ট অফ পোলারাইজেশন বেশি মানে SnCl4 যৌগে অনেক বেশি সমযোজী চরিত্রের সৃষ্টি হয়। ওকে, তাহলে অ্যান্সার আমার কি হবে? অপশন সি। অ্যান্সার কি হবে? অপশন সি। SnCl4 যৌগে সমযোজী চরিত্র সর্বাধিক, কারণ SnCl4 যৌগে Sn এর চার্জ +4 সবচেয়ে বেশি, তাই SnCl4 যৌগে এক্সটেন্ট অফ পোলারাইজেশনও বেশি, তাই SnCl4 যৌগে সমযোজী চরিত্রও কি? সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে কি? অপশন সি। তো এখানে আমার একটা কথা বলার আছে, তো যখন তোমরা এই এমসিকিউ গুলোর উত্তর করবে আগে ভিডিওটাকে পজ করে দাও, পজ করে দিয়ে তোমরা দেখো তোমরা এই এমসিকিউটার উত্তর একা একা পাচ্ছ কিনা, তারপর ভিডিওটাকে দেখো, তারপর তার সলভগুলোকে দেখো। পরের কোশ্চেন, নিচের কার্বনের যৌগগুলির মধ্যে কোনটির তাপীয় স্থায়িত্ব কম? মনে রাখবে
গলনাঙ্ক যত কম হয় তাপীয় স্থায়িত্ব বা তাপ সহ্য করার ক্ষমতাও তত কম হয়। গলনাঙ্ক যত বেশি হয় তাপ সহ্য করার ক্ষমতাও তত বেশি হয়, অর্থাৎ তাপীয় স্থায়িত্ব বেশি হয়। তো এই ধরনের কোশ্চেনের উত্তর আমি কি করে করতে বলেছি, যারা তোমরা আমার ভিডিও দেখে থাকো এখানে আমি একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে স্মল স্মল আর বিগ বিগ বন্ডিং। ওকে, স্মল বিগের কনসেপ্ট তোমরা সবাই জানো। স্মল ক্যাটায়ন স্টেবিলাইজড দ্য স্মল অ্যানায়ন, বিগ ক্যাটায়ন স্টেবিলাইজড দ্য বিগ অ্যানায়ন। অর্থাৎ স্মল আর স্মলের মধ্যে বন্ডিং খুব ভালো হয়, বিগ আর বিগের মধ্যে বন্ডিং খুব ভালো হয়। বন্ডিং যত ভালো হয় ল্যাটিস শক্তি তত বেশি হয়, ল্যাটিস শক্তি যত বেশি হয় গলনাঙ্কও তত বেশি হয়, এবং তাপীয় স্থায়িত্বও কি হয় তত বেশি হয়। তো চলো এটাকে আগে আমি সাজিয়ে নিই, আমি এটাকে গ্রুপ ওয়াইজ সাজিয়ে নিই। লিথিয়াম, লিথিয়ামের পরে কি আসে? সোডিয়াম, সোডিয়ামের পরে কি আসে? পটাশিয়াম, তারপর আসে রুবিডিয়াম, কিন্তু আমাদের অপশনে রুবিডিয়াম নেই তাই আমি লিখছি না। তারপর লিখছি সিজিয়াম। তো আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এরা কোন গ্রুপে থাকে? এরা গ্রুপ 1-এ থাকে। এবং যত আমরা গ্রুপের উপর থেকে নিচে নামি সাইজ কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ লিথিয়ামের সাইজ সবচেয়ে ছোট, সিজিয়ামের সাইজ কি? সবচেয়ে বড়। আর অ্যানায়নগুলির মধ্যে কার্বনেট আয়ন হচ্ছে একটা বিগ অ্যানায়ন, কার্বনেট অ্যানায়ন হচ্ছে একটা বিগ অ্যানায়ন। তাহলে লিথিয়ামের সাইজ কি? স্মল, কার্বনেট আয়ন কি? বিগ। সিজিয়ামের আকার বড় তাই এটা বিগ, কার্বনেটও কি? বিগ। আমি কি বলেছি? স্মল আর স্মলের মধ্যে বন্ডিং খুব ভালো হয়, বিগ আর বিগের মধ্যে বন্ডিং খুব ভালো হয়। তো দেখো সিজিয়াম কার্বনেটে দেখো সিজিয়ামটা বিগ, কার্বনেটটাও বিগ, অর্থাৎ বিগ আর বিগের মধ্যে বন্ডিং কি হয়? খুব ভালো হয়। আবার অপর দিকে দেখো এটা স্মল, এটা বিগ, স্মল আর বিগের মধ্যে বন্ডিং কি হয়? খারাপ হয়। তো স্মল আর বিগের মধ্যে বন্ডিং খারাপ হওয়ার দরুন এর ল্যাটিস শক্তিও কি? কম। আর ল্যাটিস শক্তি যদি কম হয় তাহলে তার গলনাঙ্ক কি হবে? কম হবে। আর গলনাঙ্ক যদি কম হয় তাপীয় স্থায়িত্ব কি হবে? কম হবে। তাপীয় স্থায়িত্ব কি হবে? কম হবে। কোশ্চেনটা কি করেছে? কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? তাহলে অপশন এ, লিথিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, কারণ এদের মধ্যে সাইজ ডিফারেন্স সবচেয়ে বেশি, ল্যাটিস শক্তি কম, আর ল্যাটিস শক্তি কম বলে গলনাঙ্ক ও তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। ওকে, তো স্মল আর বিগ এই ট্রিক্সটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি আগে। পরের কোশ্চেন, চল নেক্সট কোশ্চেন। কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে শিখা পরীক্ষায় শনাক্ত করা যায় না? অর্থাৎ কোশ্চেনটা কি? কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু ফ্লেম টেস্ট দেয় না বা শিখা পরীক্ষা দেয় না? তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি? কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু শিখা পরীক্ষা দেয় না বা ফ্লেম টেস্ট দেয় না? মনে রাখবে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুজন ফ্লেম টেস্ট দেয় না, এই দুজন ফ্লেম টেস্ট দেয় না। কারণ ওদের আয়নি ভবন শক্তি কি অনেক বেশি, ওদের আয়নি ভবন শক্তি কি বেশি। তো ওদের আয়নি ভবন শক্তি বেশি হওয়ার দরুন ওরা ফ্লেম টেস্ট দেয় না বা শিখা পরীক্ষা দেয় না। কে কে দেয় না? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। তাহলে অপশনটা কি হবে? অপশন ডি বেরিলিয়াম শিখা পরীক্ষা দেয় না। ক্যালসিয়ামের শিখা পরীক্ষায় কালার কি? ব্রিক রেড, ইটের মতো লাল। বেরিয়ামের শিখা পরীক্ষায় কালারটা কি হয়? অ্যাপেল গ্রিন, কচি আপেলের মতো সবুজ। স্ট্রনসিয়ামের কালার কি হয়? হচ্ছে ক্রিমসন রেড, রক্তিম লাল, ক্রিমসন রেড। ওকে, তাহলে ক্যালসিয়ামের কালার হচ্ছে ব্রিক রেড, বেরিয়ামের হচ্ছে অ্যাপেল গ্রিন, আর স্ট্রনসিয়ামের হচ্ছে ক্রিমসন রেড। আর বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্ট দেয় না, কারণ ওদের আয়নি ভবন শক্তি কি হয়? অনেক বেশি হয়। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে একটু ভুল আছে, সেই জন্য এই কোশ্চেনটাকে আমি স্কিপ করছি, করে তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি।
আচ্ছা, কোশ্চেনে কি বলছে, 20 আয়তন H2O2 দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে বার করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। 20 আয়তন H2O2 দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে কত হবে? ওকে, H2O2 দ্রবণের শক্তি, H2O2 দ্রবণের শক্তি দুভাবে প্রকাশ করা হয়। H2O2 দ্রবণের শক্তি দুইভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে শতকরা মাত্রায়, শতকরা মাত্রায় বা যাকে আমরা বলি পার্সেন্টেজ স্ট্রেংথ, আর একটা হচ্ছে আয়তন মাত্রায়, আয়তন মাত্রায় যাকে আমরা বলি ভলিউমেট্রিক স্ট্রেংথ, ভলিউমেট্রিক স্ট্রেংথ। ওকে, যাকে আমরা বলি ভলিউমেট্রিক স্ট্রেংথ। অর্থাৎ H2O2 দ্রবণের শক্তি দুইভাবে প্রকাশ করি, একটা হচ্ছে পার্সেন্টেজ স্ট্রেংথ আর একটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেংথ। তো যেটা দেখা যায় বাজারে, বাজারে যে H2O2 দ্রবণ আমরা পাই তার শক্তি ভলিউমেট্রিক স্ট্রেংথে প্রকাশ করা হয়। মাথায় থাকে যেন, বাণিজ্যিকভাবে বা বাজারে আমরা যে H2O2 দ্রবণ পেয়ে থাকি তার শক্তিকে আমরা আয়তন মাত্রায় প্রকাশ করি বা তাকে আমরা তার শক্তিকে আমরা ভলিউমেট্রিক স্ট্রেংথে আমরা কি করি, প্রকাশ করি। তো ভলিউমেট্রিক স্ট্রেংথ কোনটা? এই যে লিখেছে না 20 আয়তন H2O2, 20 ভলিউম H2O2, এটা কি বোঝাচ্ছে? এটা H2O2 এর ভলিউমেট্রিক স্ট্রেংথ বোঝাচ্ছে। এটা হাইড্রোজেন পারঅক্সাইডের ভলিউমেট্রিক স্ট্রেংথ বোঝাচ্ছে। কি বোঝায় 20 ভলিউম H2O2 বলতে? কি বোঝায়? বোঝায় এসটিপিতে 1 ml H2O2 এর সম্পূর্ণ বিয়োজনের ফলে, সম্পূর্ণ বিয়োজনের ফলে 20 ml O2 পাওয়া যায় বা 20 ml O2 উৎপন্ন হয়। তাহলে কি বললাম, 20 ভলিউম H2O2 বলতে কি বোঝায়? এসটিপিতে 1 মোল H2O2 1 ml H2O2 সম্পূর্ণ বিয়োজনের ফলে 20 মিলিলিটার O2 উৎপন্ন হয়, এটাই বোঝায়। এর H2O2 তাহলে বিয়োজিত হয়ে কি তৈরি করছে? H2O প্লাস হাফ O2, H2O প্লাস হাফ O2। ওকে, এবার প্রশ্ন হচ্ছে H2O2 দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে কি করে বের করব? তার ফর্মুলা কি? মনে রাখবে, H2O2 দ্রবণের শক্তি যদি আমি গ্রাম পার লিটার এককে বার করতে চাই তাহলে তার ফর্মুলা হচ্ছে, এটা মুখস্থ রাখবে, 34/11.2 লিটার, 11.2 লিটার ইন্টু ভলিউমেট্রিক স্ট্রেংথ, ইন্টু ভলিউমেট্রিক স্ট্রেংথ। এই ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলেই আমি H2O2 দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে বার করতে পারবো। তো চলো, 34 11.2, ভলিউমেট্রিক স্ট্রেংথ কত? 20 ভলিউম, 20 আয়তন, 20 আয়তনটা কি বোঝাচ্ছে? এই 20 ভলিউমটা কি বোঝাচ্ছে? H2O2 এর ভলিউমেট্রিক স্ট্রেংথ, H2O2 এর ভলিউমেট্রিক স্ট্রেংথ। তাহলে ইন্টু কি লিখছি? 20। তাহলে কাটাকাটি করলে কত আসে? তাহলে তোমার এখানে আসবে 680/11.2, কাটলে হবে 6800, 112। হিসাব করো, হিসাব করলে মোটামুটি তোমার 60.71 গ্রাম পার লিটার আসবে। হিসাব করে দেখো 60.71 গ্রাম পার লিটার আসবে। কোন অপশন ঠিক হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, খুব ভালো কোশ্চেন, ভালো করে বুঝে নিও, বুঝে নিয়ে পরীক্ষায় কিন্তু করে এসো যদি কোশ্চেনটা পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা নিটে দিয়েছিল, এটা দেখবে আমি এস ব্লক যখন পড়িয়েছি তখন এই কোশ্চেনটা আমি করিয়েছি, এই জায়গাটা আমি করিয়েছি এস ব্লকে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে অতিরিক্ত বায়ুতে দহন করলে প্রধান যে অক্সাইডগুলি উৎপন্ন হয় সেগুলো কি কি? ওকে, তো আমি বলেছিলাম যখন লিথিয়াম, পটাশিয়াম বা সোডিয়ামকে
যখন আমরা বায়ুতে দহন করি মেইনলি ওরা দুজনের সঙ্গে রিয়াকশন করে, এক অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, দুই নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে। বায়ুতে দহন মানে ও হয় অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে এবং নাইট্রোজেনের সঙ্গে কি করবে, রিয়াকশন করবে। তো এখানে আমাকে অক্সাইডগুলো চেয়েছে মানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা অক্সিজেনের সাথে হয়েছে। এবং আমি বলেছিলাম গ্রুপ ওয়ান মেটাল বা ক্ষার ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন ওরা অক্সাইড তৈরি করে, ওরা পারঅক্সাইড তৈরি করে, ওরা সুপার অক্সাইড তৈরি করে। এবং যেটা দেখা যায় লিথিয়াম যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে প্রধানত ও অক্সাইড তৈরি করে, Li2O, প্রধানত ও অক্সাইড তৈরি করে। সোডিয়াম যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তখন প্রধানত ও পারঅক্সাইড তৈরি করে। তাহলে সোডিয়াম কি অক্সাইড তৈরি করে না? সোডিয়াম অক্সাইড তৈরি করে, কিন্তু তার পরিমাণটা খুব কম, তার থেকেও বেশি তৈরি করে ও পারঅক্সাইড। এছাড়া কে আছে? পটাশিয়াম, সিজিয়াম, রুবেডিয়াম। তো এই তিনজন যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তখন সুপার অক্সাইড তৈরি করে, KO2, RbO2, CsO2। এরা কি করে যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে প্রধানত সুপার অক্সাইড তৈরি করে। তাহলে এরা কি অক্সাইড গঠন করে না? হ্যাঁ, অক্সাইড গঠন করে, কিন্তু তার পার্সেন্টেজটা কি অনেক কম, বেশি করে কি সুপার অক্সাইড। তাহলে কোন অপশনটা ঠিক হবে? তাহলে আমরা দেখলাম লিথিয়াম অক্সাইড তৈরি করে, সোডিয়াম পারঅক্সাইড তৈরি করে, আর পটাশিয়াম সুপার অক্সাইড তৈরি করে। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট। দেখো, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। ওকে, তাহলে এটা অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন। এটাও আমি এস ব্লক পড়ানোর সময় বলেছিলাম, তোমরা সবাই পারবে। চল, নিচের কোন ক্ষার ধাতুর হাইড্রেশন শক্তি সবচেয়ে বেশি? কোন ক্ষার ধাতুর হাইড্রেশন শক্তি সবচেয়ে বেশি? এটা আমি করিয়েছি। প্রথম কথা, হাইড্রেশন কি ছিল? আমি বলেছিলাম কোনো একটা গ্যাসিয়াস ক্যাটায়নকে আমরা যখন জলে দ্রবীভূত করি, জল অণুগুলো কি করে, দৌড়ে এসে ওই ক্যাটায়নগুলোকে কি করে, একটু ঘিরে ধরে। জলের অণুগুলো কি করে, ঘিরে ধরে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রেশন। আর এই হাইড্রেশন প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় তাকে আমরা বলি হাইড্রেশন শক্তি। যত বেশি জল অণু ক্যাটায়নকে ঘিরে ধরবে তার হাইড্রেশন তত বেশি হবে, মানে হাইড্রেশন শক্তিও কি হবে, তত বেশি হবে। তো এইভাবে একে জল অণুগুলো ওকে কি করে, ঘিরে ধরে। আমি দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, জলের নেগেটিভ চার্জ আর লিথিয়ামের পজিটিভ চার্জের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ তৈরি হয়, এবং সেই আকর্ষণের কারণে লিথিয়াম প্লাসকে জল অণুগুলো কি করবে, ঘিরে ধরবে। এবং এই ক্যাটায়নের চার্জ ডেনসিটি যত বেশি হয় তত বেশি জল অণু ওকে ঘিরে ধরবে। আর যত বেশি জল অণু ওকে ঘিরে ধরবে তার মানে তার হাইড্রেশন তত বেশি হবে, মানে হাইড্রেশন শক্তিও কি হবে, তত বেশি হবে। তাহলে আমি লিখতে পারি চার্জ ডেনসিটি অফ ক্যাটায়ন যত বেশি হবে তার মানে তার হাইড্রেশন তত বেশি হবে। হাইড্রেশন বেশি হওয়ার অর্থ হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন শক্তিও কি হবে, তত বেশি হবে। এবার প্রশ্ন হচ্ছে চার্জ ডেনসিটি কার উপর ডিপেন্ড করে? দেখো, চার্জ ডেনসিটির ফর্মুলা হচ্ছে চার্জ বাই রেডিয়াস। ওকে, তাহলে চার্জ ডেনসিটি চার্জের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক এবং ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকের চার্জ কি সেম, তো প্রত্যেকের চার্জ সেম মানে এই চার্জ আমি কি বলতে পারি, কনস্ট্যান্ট আছে। তাহলে চার্জকে আমি কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরতে পারি। তাহলে চার্জ ডেনসিটি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে?
চার্জ ডেন্সিটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে ব্যাসার্ধের ওপর। ব্যাসার্ধ যত ছোট হবে, ব্যাসার্ধ যত ছোট হবে, চার্জ ডেন্সিটি কি হবে? তত বেশি হবে। চার্জ ডেন্সিটি যত বেশি হবে, তার হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন শক্তিও কি হবে? তত বেশি হবে। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সরি, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। যত উপর থেকে নিচে নামি সাইজ ইনক্রিজ করে। তাহলে সবচেয়ে ছোট সাইজ কার? লিথিয়াম প্লাসের সাইজ কি? সবচেয়ে ছোট। সাইজ সবচেয়ে ছোট হওয়ার জন্য লিথিয়াম প্লাসের চার্জ ডেন্সিটি কি? সবচেয়ে বেশি। আর চার্জ ডেন্সিটি বেশি হওয়ার জন্য ওর হাইড্রেশন শক্তিও কি হবে? সবচেয়ে বেশি। তাহলে কার হাইড্রেশন শক্তি সবচেয়ে বেশি? লিথিয়াম প্লাসের হাইড্রেশন শক্তি সবচেয়ে বেশি। তো এটা আমি এস ব্লক করানোর সময় তোমাদের বলেছিলাম। নেক্সট, চলো, এটাও একটা ভালো কোশ্চেন। এটা একবার বোর্ড এক্সামে এসেছিল, ক্লাস 11-এর বোর্ড এক্সামে এসেছিল। কোশ্চেনটা কি? ঘরের উষ্ণতা 30°C ওপরে উঠলে কোন ক্ষার ধাতুটি গলে যাবে? সাধারণত ক্ষার ধাতুগুলির গলনাঙ্ক কি হয়? কম হয়। ক্ষার ধাতুগুলির গলনাঙ্ক কি হয়? কম হয়। এবং যেটা দেখা গেছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম যত ওপর থেকে নিচে নামবো গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে যত ওপর থেকে নিচে নামি সাইজ ইনক্রিজ করে। সাইজ ইনক্রিজ করার জন্য মেটালিক বন্ড দুর্বল হয়ে যায়। সাইজ যত ইনক্রিজ করে মেটালিক বন্ড তত বেশি উইক হয়ে যায়। আর মেটালিক বন্ড উইক হয়ে যাওয়ার কারণে এদের গলনাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। তাহলে ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক কি হয়ে যায়? ক্রমশ কমে যায়। তাহলে কোন অপশনটা হবে? এটা একটু মনে রাখতে হবে, সিজিয়াম। সিজিয়ামের ক্ষেত্রে কি হয়? ঘরের উষ্ণতা 30°C উপরে উঠলেই ধাতুটি কি হয়ে যায়? গলে যায়। ধাতুটি কি হয়ে যায়? গলে যায়। উত্তর সিজিয়াম। নেক্সট, চলো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? তো আমরা আগে শিখি প্লাস্টার অফ প্যারিস কিভাবে পাওয়া যায়। জিপসামকে উত্তপ্ত করলে আমরা প্লাস্টার অফ প্যারিস পেয়ে থাকি। জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। এটাই হচ্ছে আমার জিপসাম। এটাই হচ্ছে আমার জিপসাম। এটাই হচ্ছে আমার জিপসাম। ওকে, ক্যালসিয়াম সালফেট ডট 2H2O, এটাই হচ্ছে আমার জিপসাম। একে যদি হিট করি তাহলে এখান থেকে জল অণু বেরিয়ে যায়। জল অণু বেরিয়ে গেলে জিনিসটা এটা তৈরি হয়, COSO4 ডট H2O প্লাস 3H2O। এটাই হচ্ছে আমার প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস। ওকে, তাহলে জিপসামকে যদি হিট করি সেখান থেকে জল অণু বেরিয়ে যায়। আর বেরোলে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি, জল বেরিয়ে যাওয়ার পর যে প্রোডাক্টটা পাচ্ছি সেটাকেই বলা হয় প্লাস্টার অফ প্যারিস। তাহলে এটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তাহলে কোন অপশনটা ঠিক? দেখো এইটা, অপশন বি। দেখো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত তুমি এইভাবেও লিখতে পারো, বা আমি যেভাবে এক্ষুনি দেখালাম 2SO4 ডট H2O, এইভাবেও প্লাস্টার অফ প্যারিসের সংকেত লিখতে পারে। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। তাই অপশন বি ইজ দা কারেক্ট। এটাই হচ্ছে কি আমার প্লাস্টার অফ প্যারিস। এটাই হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিস। তাহলে প্লাস্টার অফ প্যারিসের সংকেত তুমি এইভাবেও লিখতে পারো, বা এইভাবেও তুমি প্লাস্টার অফ প্যারিসের সংকেত লিখতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট, এর পরের কোশ্চেনে আমরা পড়ব কোনটির অস্তিত্ব নেই। এই যে চারটে যৌগ তোমার দেওয়া আছে এর মধ্যে কোনটির অস্তিত্ব নেই?
তো তোমাকে আমি একটা বলে দিই, একটু মনে রাখবে, PbI4 কোথাও যদি দেখতে পাও বা FeI3 কোথাও যদি দেখতে পাও, এই ধরনের যৌগর কোনো অস্তিত্ব নেই, ডাজেন্ট এক্সিস্ট। এই ধরনের যৌগ তোমার যদি অপশনে থাকে তুমি সেটাই টিক মারবে। PbI4 FeI3 এদের কোনো অস্তিত্ব নেই। কেন নেই সেটা আমরা এক্ষুনি শুনবো। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট, PbI4 এর কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি PbI4 এ কি আছে, Pb4+ আর 4টে I- আছে, 4টে I- আছে। তো দেখো এখানে ক্যাটায়নের চার্জ কি অত্যন্ত বেশি এবং I- অ্যানায়নের আকারও কি অনেক বড়। তাহলে PbI4 যৌগে ক্যাটায়নের চার্জ অত্যন্ত বেশি এবং অ্যানায়নের সাইজও কি বড়, যার জন্য এক্সটেন্ট অফ পোলারাইজেশন অত্যন্ত বেশি হয়, অর্থাৎ ধ্রুবীয়তার মাত্রা এত বেশি হয় যে, বা এক্সটেন্ট অফ পোলারাইজেশন এত বেশি হয় যে, যেটা দেখা যায় যে Pb4+ দুটো I- থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এক্ষেত্রে ধ্রুবীয়তার মাত্রা এত বেশি হয়, Pb4+ দুটো I- থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে Pb4+ দুটো ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হবে, Pb2+ এ পরিণত হবে, অর্থাৎ বিজারিত হবে। চার্জ কত ছিল +4, এখন চার্জ কত +2, অর্থাৎ চার্জ কি করছে, ডিক্রিজ করছে, অর্থাৎ এটা বিজারিত হচ্ছে। তাহলে Pb4+ দুটো I- থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Pb2+ এ বিজারিত হলো। সেই Pb2+ অপর দুটো I- এর সঙ্গে, অপর দুটো I- এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে PbI2+, আর যে দুটো I- থেকে ও ইলেকট্রন গ্রহণ করেছিল সেই দুটো I- কম্বাইন করে তৈরি হয় কি, PbI2। অর্থাৎ এখানে পোলারাইজেশনের মাত্রা এত বেশি হয় যে PbI4 বিয়োজিত হয়ে PbI2+ I2 তে কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। তো সেই কারণে PbI4 এর কোনো এক্সিস্টেন্স নেই, এবং একই কারণে FeI3 ও কি করে, এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। তাহলে আমরা কি দেখলাম, ক্যাটায়নের চার্জ অত্যন্ত বেশি, অ্যানায়নের আকার কি লার্জ, সেই জন্য এখানে ধ্রুবীয়তার মাত্রা এতই বেশি হয় যে Pb4+ দুটো I- থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Pb2+ এ বিজারিত হয়। সেই Pb2+ অপর দুটো I- এর সঙ্গে যুক্ত হয়ে PbI2 গঠন করে এবং যে দুটো I- থেকে ও ইলেকট্রন গ্রহণ করেছিল সেই দুটো I- যুক্ত হয়ে I2 গঠন করে। এই কারণে PbI4 এর কোনো অস্তিত্ব নেই। ওকে, খুব ভালো কোশ্চেন এটা। নেক্সট, চলো আর একটা ভালো কোশ্চেন, বোরাক্স অণুতে কতগুলি BOB বন্ধন আছে, কি করে বার করব। তো তার জন্য বোরাক্সের স্ট্রাকচার জানতে হবে। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে বোরাক্সের স্ট্রাকচার জানতে হবে। তো বোরাক্সের জেনারেল ফর্মুলা কি, বোরাক্সের জেনারেল ফর্মুলা হলো Na2B4O7.10H2O। এবার আমি এর স্ট্রাকচারটা গঠন করি, তাহলে স্ট্রাকচারটা কেমন দেখতে, স্ট্রাকচার দেখো এখানে কটা বোরন আছে, 4টে বোরন আছে। তো এই 4টে বোরনকে আমি চতুস্তলকের মতো সাজাই, 4টে বোরনকে আমি চতুস্তলকের মতো সাজাই, হলো। এবার কি করছি, এবার দেখো, এবার আমি প্রত্যেকটা বি এর মাঝখানে একটা অক্সিজেনের বন্ধন লিখছি, প্রত্যেকটা বি এর মাঝখানে আমি একটা অক্সিজেনের বন্ধন লিখছি। ওকে, আর একটা অক্সিজেন বন্ধন থাকবে, সেটা কোথায়, হয় এই দুটো বি এর মধ্যে অক্সিজেন বন্ড হবে অথবা এই দুটো বি এর মধ্যে অক্সিজেন বন্ড হবে। তো আমি এই দুটো বি এর মধ্যে অক্সিজেন বন্ড দিচ্ছি, হলো। এবার এবার দেখা যায় এই বি এর সঙ্গে একটা OH গ্রুপ যুক্ত থাকে, এই বি এর সঙ্গে একটা OH গ্রুপ যুক্ত থাকে, আর এই বি এর সঙ্গে একটা অসমযোজী বন্ধনের মাধ্যমে OH গ্রুপ যুক্ত থাকে।
যেহেতু অসমযোজী বন্ধন তৈরি হয়েছে তাই এক্ষেত্রে বিটা মাইনাস হয়ে যায়, আর এক্ষেত্রেও একটা অসমযোজী বন্ধনের মাধ্যমে ওই যুক্ত থাকে এবং এই বিটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এই মাইনাসের সঙ্গে যুক্ত থাকে Na প্লাস, এই মাইনাসের সঙ্গে যুক্ত থাকে Na প্লাস। হলো? এবার 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 আমাকে কেলাস জলটাকে বাইরে লিখতে হবে। দেখো জেনারেল ফর্মুলায় কতগুলো অক্সিজেন আছে, 10টা অক্সিজেন আর এখানে 7টা অক্সিজেন, টোটাল 17টা অক্সিজেন আছে জেনারেল ফর্মুলা। এবার এখানে দেখো অক্সিজেন কতগুলো হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে ভেতরে 9টা অক্সিজেন চলে গেছে। তাহলে বাইরে আমার কটা অক্সিজেন লাগবে, ভেতরে আমার 9টা অক্সিজেন চলে গেছে, আমার টোটাল অক্সিজেন আছে 17টা, তাহলে বাইরে কতগুলো অক্সিজেন থাকবে, বাইরে থাকবে 8 মলিকুল ওয়াটার। 8, দেখো এখানে 8টা অক্সিজেন আর ভেতরে 9খানা অক্সিজেন, তাহলে টোটাল অক্সিজেন কতগুলো হলো, 17খানা। টোটাল অক্সিজেন কতগুলো হলো, 17খানা। তাহলে দেখছো জেনারেল ফর্মুলাতে কেলাস জল বলছে 10 অণু কেলাস জল, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচারটা বের করলে দেখা যায় এর বাইরে অ্যাকচুয়ালি 8 অণু কেলাস জল থাকে, 8 অণু কেলাস জল থাকে। তাই স্ট্রাকচার অনুযায়ী এর প্রকৃত গঠন কি হবে, এবং এটা কিন্তু পরীক্ষায় দেয় বোরাক্সের প্রকৃত গঠন, বোরাক্সের প্রকৃত গঠন বা বোরাক্সের প্রকৃত সংকেত, বোরাক্সের প্রকৃত সংকেত। তাহলে জেনারেল ফর্মুলাটা বোরাক্সের প্রকৃত সংকেত হচ্ছে না, তাহলে বোরাক্সের প্রকৃত সংকেত কি হবে, কটা Na আছে, 2টো Na আছে Na2, কটা বি আছে, 4টে বি আছে B4, কটা OH আছে, 4টে OH আছে। হলো? এবার এবার এখানে কতগুলো অক্সিজেন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা অক্সিজেন O5.8H2O, এটাই হচ্ছে বোরাক্সের প্রকৃত সংকেত। তাহলে এটাই হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বোরাক্সের প্রকৃত সংকেত। তো এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে বোরাক্সের প্রকৃত সংকেত কি, তখন তোমার উত্তরটা হবে এটা। কিন্তু আমাকে কোশ্চেন করেছে বোরাক্স অণুতে কতগুলো বিওবি বন্ধন আছে, কতগুলো আছে, এই একটা বিওবি বন্ধন, 2টো 3টে 4টে আর এই একটা, টোটাল 5টা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট, আমার বোরাক্স অণুতে 5টা বিওবি বন্ড আছে। নেক্সট চলো, চলো পরের কোশ্চেনটাও একটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বোরাক্স ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় একটি যৌগ উৎপন্ন হয় যা সবুজ শিখা সহ জলে। তাহলে সেই সবুজ শিখা সহ জলে ওই যৌগটি কি, একটি যৌগ এখানে পি উৎপন্ন হয়, এখানে লিখতে হবে একটি যৌগ পি উৎপন্ন হয় যা সবুজ শিখা সহ জলে। তাহলে সেই পি যৌগটি কি যেটা সবুজ শিখা সহ জলে, পি যৌগটি কি যেটা সবুজ শিখা সহ জলে। তাহলে চলো আমরা এটা করে ফেলি, এক্ষুনি হয়ে যাবে আমাদের। আচ্ছা, কোশ্চেনে একটু ভুল আছে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা আচ্ছা ঠিক আছে, চলো দেখে নিই। প্রথমে কি হবে, প্রথমে Na2B4O7.10H2O এই গাঢ় H2SO4 এর সঙ্গে রিয়াকশন করবে, গাঢ় H2SO4 এর সঙ্গে রিয়াকশন করবে, করে তৈরি করবে কি
তৈরি করবে Na2SO4, বোরিক অ্যাসিড H3BO3 প্লাস জল, প্লাস তৈরি হবে জল। এবার সেই H3BO3, সেই যে H3BO3 উৎপন্ন হলো বোরিক অ্যাসিড, এ যখন ইথানলের সঙ্গে বিক্রিয়া করে, তখন একটা যৌগ উৎপন্ন হয়, সেটা হচ্ছে BOC2H5 BOC2H5 প্লাস ওয়াটার, এই যৌগটাকে বলা হয় বোরেট যৌগ, যেটা সবুজ শিখা সহ জ্বলে, তাহলে এই হচ্ছে সেই বোরেট লবণ যেটা সবুজ শিখা সহ জ্বলে। তাহলে অ্যাকচুয়ালি কি করছে, বোরাক্স আগে গাঢ় H2SO4 এর সঙ্গে রিয়াকশন করছে, তো গাঢ় H2SO4 এর সঙ্গে রিয়াকশন করেও তৈরি করছে বোরিক অ্যাসিড H3BO3, সেই H3BO3 ইথানলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে একটা বোরেট লবণ বা বোরেট যৌগ, এবং এই বোরেট যৌগটাই কিন্তু সবুজ শিখা সহ জ্বলে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন এ বোরেট লবণ BOC2H5 এটাই কি হয়, সবুজ শিখা সহ জ্বলে। চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির অস্তিত্ব নেই? তো এদের মধ্যে অস্তিত্ব নেই BF6 3-, কিন্তু বাদবাকি তিনজন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর ইন্ডিয়াম এদের অস্তিত্ব আছে, এদের ফ্লোরাইড যৌগের অস্তিত্ব আছে। কেন আছে? অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এদের ফাঁকা ডিকক্ষক উপস্থিত আছে। তো ফাঁকা ডিকক্ষক থাকার জন্য এদের সমযোজ্যতা বা কোঅর্ডিনেশন নাম্বার 6 পর্যন্ত বৃদ্ধি করতে পারে, আর সেই কারণেই AlF6 3- এর অস্তিত্ব আছে, GaF6 3- এর অস্তিত্ব আছে, InF6 3- এর কি আছে, অস্তিত্ব আছে। কিন্তু বোরন সেকেন্ড পিরিয়ডে থাকে, তো বোরন সেকেন্ড পিরিয়ডে থাকার জন্য কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কোনো বোরনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তো যেহেতু বোরনের কোনো ফাঁকা ডি কক্ষক নেই, তাই ওর সমযোজ্যতা বা কোঅর্ডিনেশন নাম্বার 6 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে না, বা ওদের কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে পারে না, বা ওদের সমযোজ্যতা 6 হতে পারে না। তো যেহেতু সমযোজ্যতা 6 হতে পারে না, তাই BF6 3- এর কোনো অস্তিত্ব নেই, কারণ বোরনের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। নেক্সট কোশ্চেন। চলো, অজৈব বেঞ্জিন কোনটিকে বলা হয়? মনে রাখবে B3N3H6 এটাকে অজৈব বেঞ্জিন বলা হয়। B3N3H6 একেই অজৈব বেঞ্জিন বলা হয়, এই B3N3H6 এর আসল নাম কি? এটাকে বলা হয় বোরাজল বা বোরাজিন। ওকে, তো এদের স্ট্রাকচার বেঞ্জিনের মতো দেখতে, তাই B3N3H6 বা বোরাজল বা বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলা হয়। তাহলে এর স্ট্রাকচার কেমন দেখতে চলো দেখে নি। একদম স্ট্রাকচার বেঞ্জিনের মতো দেখতে, দেখো কেমন, BN হলো, বন্ড ফরমেশন করো, হলো, এদের সাথে হাইড্রোজেন যুক্ত করে দাও, আর কি থাকে, একটা অল্টারনেট ডাবল বন্ড থাকে। তাহলে দেখতেই পাচ্ছ এই স্ট্রাকচারটা কার মতো দেখতে? এই স্ট্রাকচারটা বেঞ্জিনের মতো দেখতে, তাই বোরাজল বা বোরাজিন যার সংকেত B3N3H6 একে অজৈব বেঞ্জিন বলা হয়, কারণ স্ট্রাকচার বেঞ্জিনের মতো দেখতে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট। নেক্সট।
চলো, তাহলে এসছে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যে মৌলগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে গ্রুপ 13 মৌল। গ্রুপ 13 মৌল কে কে আছে? বোরন, তারপরে কে থাকে অ্যালুমিনিয়াম, তারপরে কে থাকে গ্যালিয়াম। আমরা জানি যত উপর থেকে নিচে নামি সাইজ কি করে? ইনক্রিজ করে। এটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। কিন্তু এখানে নর্মাল ট্রেন্ড হয় না, এখানে এক্সেপশন আছে। এখানে এক্সেপশন আছে, আর আমি বলি এক্সেপশন যেখানে থাকে সেখান থেকেই পরীক্ষায় কিন্তু কোশ্চেন করে। তো বোরন থেকে যখন অ্যালুমিনিয়ামে যাই সেখানে কোনো এক্সেপশন নেই। অর্থাৎ বোরন থেকে যখন আমি অ্যালুমিনিয়ামে যাচ্ছি, ওপর থেকে নিচে নামলে কি করে? সাইজ বৃদ্ধি পায়। অর্থাৎ বোরন থেকে যখন অ্যালুমিনিয়ামে যাচ্ছি সাইজ ইনক্রিজ করছে। কিন্তু অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে যাব উচিত কি? সাইজ ইনক্রিজ করা, কিন্তু না, এক্ষেত্রে সাইজ ইনক্রিজ করে না। এক্ষেত্রে দেখা যায় গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে কম হয়ে যায়। গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে কম হয়ে যায়। কেন কম হয়ে যায়? গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে দেখব আর্গন, গ্যালিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 31, আর্গন 3d10 4s2 4p1। তাহলে দেখো গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলেই তোমরা দেখতে পাবে ওর অভ্যন্তরীণ কক্ষে একটা ডি অরবিটাল আছে, ওর একটা কি আছে? অভ্যন্তরীণ 3d কক্ষক আছে, অভ্যন্তরীণ 3d কক্ষক আছে। আর আমরা জানি ডি কক্ষকের সিগমা কি কম। সিগমাটা কি? সিগমা হচ্ছে আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট। আবরণী প্রভাব আমরা জানি ডি কক্ষকের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম। আর আবরণী প্রভাবের মান অত্যন্ত যে কম হলে জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়। জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়। আমরা জানি আবরণী প্রভাব যত কম হয় জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ গ্যালিয়ামের ক্ষেত্রে এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? বৃদ্ধি পাবে। তাই গ্যালিয়ামের সাইজ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। গ্যালিয়ামের সাইজ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে কি দেখলাম? গ্যালিয়ামের মধ্যে ডি উপকক্ষ থাকছে। ডি উপকক্ষ থাকার জন্য ওর আবরণী প্রভাব কি? কম। আবরণী প্রভাব বলতে সিগমা কম। সিগমা কম হলে জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়। আর ব্যাসার্ধের সঙ্গে জেড এফেক্টিভের কি রিলেশন? ব্যাসার্ধের সঙ্গে জেড এফেক্টিভের ব্যস্তানুপাতিক রিলেশন আমরা পড়েছি পিরিয়ডিক টেবিলে, যে এফেক্টিভ নিউক্লিয় চার্জ যত বাড়ে ব্যাসার্ধ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে গ্যালিয়ামের ক্ষেত্রে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পাওয়ার জন্য গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে ছোট হয়ে যায়। তাহলে কারেক্ট অর্ডার কি? বোরন, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। দিস ইজ দ্য কারেক্ট। কোন অপশনটা হচ্ছে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন। চলো, পরের কোশ্চেন হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ সোহাগা গুটিতে থাকে কোন যৌগ? কাঁচের মতো স্বচ্ছ সোহাগা গুটিতে থাকে। সোহাগা গুটি কি বা বোরাক্স বিট কি? অ্যাকচুয়ালি বোরাক্সকে তুমি যদি হিট করো Na2B4O7.10H2O, একে তুমি যদি হিট করো এখান থেকে প্রথমে 10 অণু জল বেরিয়ে যাবে, Na2B4O7 + 10H2 বেরিয়ে গেল। তো যখনই তুমি হিট করছো ওর মধ্যে থেকে 10 অণু জল বেরিয়ে যাচ্ছে এবং বোরাক্স খইয়ের মতো কি হচ্ছে? ফুলে উঠছে। বোরাক্স খইয়ের মতো কি হচ্ছে? ফুলে উঠছে। এবং সেটাকে যদি আবার কন্টিনিউয়াসলি হিট করতে থাকো তখন বোরাক্স কি হয়ে যাবে? কিছুটা গলে যাবে, গলে গিয়ে কাঁচের মতো একটা স্বচ্ছ গুটি উৎপন্ন করবে, যাকে বলা হয় বোরাক্স বিট বা সোহাগা গুটি। তাহলে একে যদি হিট করি তাহলে বোরাক্সটা গলে গিয়ে কাঁচের মতো একটা স্বচ্ছ বিট বা গুটি তৈরি করে। তো এটাকে হিট করলে কি তৈরি হয়? এটাকে হিট করলে তৈরি হয় NaBO2 + B2O3। একে হিট করলে তৈরি হয় NaBO2 B2O3। এই যৌগটা তৈরি হওয়ার জন্যই
আমার তৈরি হয় কি সোহাগা গুটি বা বোরাক্স বিট, সোহাগা গুটি বা বোরাক্স বিট। তাহলে সোহাগা গুটি বা বোরাক্স বিট কোনটাকে বলা হয়? এটাকেই বলা হয় NaBO2, এর নাম হচ্ছে সোডিয়াম মেটাবোরেট, সোডিয়াম মেটাবোরেট, আর এটা হচ্ছে বোরন ট্রাইঅক্সাইড, এটাকেই কি বলা হয়? সোহাগা গুটি বা বোরাক্স বিট। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট, সোডিয়াম মেটাবোরেট প্লাস বোরন ট্রাইঅক্সাইড, এটাকেই আমরা বলি বোরাক্স বিট বা সোহাগা গুটি। চলো নেক্সট। নেক্সট খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বোরন ট্রাইথ্যালাইড হয়ে গেছে লেখাটা, থ্যালাইড হবে না, ট্রাইহ্যালাইড হবে। বলছে নিচের কোন বোরন ট্রাইহ্যালাইডের লুইস অ্যাসিড ক্ষমতা সবচেয়ে বেশি? ইয়েস, বোরন ট্রাইহ্যালাইড BX3 লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। কে কে আছে? BF3, BCl3, BBr3 আর BI3, এদের মধ্যে কার লুইস অ্যাসিড হিসাবে ক্ষমতা সবচেয়ে বেশি? তো আমি যদি BF3 দিকে তাকাই, BF3 দিকে তাকাও, তাহলে দেখবে বোরনের কাছে কটা ইলেকট্রন আছে? বোরনের কাছে 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ বোরনের অষ্টক কি? অসম্পূর্ণ। বোরনের অষ্টক কি? অসম্পূর্ণ। তো বোরনের অষ্টক অসম্পূর্ণ হওয়ার জন্য ও বাইরের কোনো যৌগের কাছ থেকে ইলেকট্রন জোড় কি করে? গ্রহণ করে। বাইরের কোনো যৌগের কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, আর এই ইলেকট্রন জোড় গ্রহণ করে বলে ও লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। ওকে, তাহলে লুইস অ্যাসিড কাকে বলে? যে সমস্ত সাবস্টেন্স বাইরের কোনো যৌগের কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? লুইস অ্যাসিড। ওকে, কিন্তু BF3 যৌগে কি হয়? BF3 যৌগে বোরনের কি পড়ে আছে? ফাঁকা টুপি কক্ষক, আর ফ্লুরিনের কি আছে? ভর্তি টুপি। ফ্লুরিনের কি আছে? ভর্তি টুপি। তাহলে এটা টুপি, এটা টুপি, টুপি আর টুপির মধ্যে ওভারল্যাপ কি হয়? খুব ভালো হয়। টুপি আর টুপির মধ্যে ওভারল্যাপ খুব ভালো হওয়ার জন্য ফ্লুরিনের ভর্তি টুপি উপকক্ষ থেকে বোরনের ফাঁকা টুপি কক্ষকে ইলেকট্রন কি হয়? স্থানান্তরিত হয়। ইলেকট্রন কি হয়? স্থানান্তরিত হয়। ওকে, এবং তার ফলে তৈরি হয় একটা পিপাই পিপাই ব্যাক বন্ডিং। তার ফলে তৈরি হয় কি? পিপাই পিপাই ব্যাক বন্ডিং। তাহলে কি জানলে? বোরনের আছে ফাঁকা টুপি, ফ্লুরিনের আছে ভর্তি টুপি, এই টুপি আর টুপির ওভারল্যাপ কি হয়? খুব ভালো হয়, এবং এদের ওভারল্যাপের জন্য তৈরি হয় পিপাই পিপাই ব্যাক বন্ডিং, পিপাই পিপাই ব্যাক বন্ডিং। এবং এই ব্যাক বন্ডিং এর কারণে, এই ব্যাক বন্ডিং এর কারণে BF3 যৌগে বোরন তার অষ্টক পূরণের চেষ্টা করে বা অষ্টক পূরণ করে। তাহলে কি বললাম? এই পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর জন্য BF3 যৌগে বোরন নিজের অষ্টকটাকে কি করে? পূর্ণ করে, নিজের অষ্টকটাকে কি করে? পূর্ণ করে। ওকে, কিন্তু তুমি যদি BCl3, BBr3, BI3 দিকে থাকো, এখানে বোরনের টুপি আর ক্লোরিনের আছে 3p, আর এখানে বোরনের টুপি, ব্রোমিনের আছে 4p, আর এখানে বোরনের টুপি আর আয়োডিনের আছে 5p। তাহলে দেখো এখানে 2p আর 3pর মধ্যে ওভারল্যাপ হচ্ছে, এখানে 2p আর 4pর মধ্যে ওভারল্যাপ হচ্ছে, এখানে 2p আর 5pর মধ্যে ওভারল্যাপ হচ্ছে। তো দেখো যত আমি BCl3 থেকে BI3 দিকে যাচ্ছি, অরবিটাল গুলোর সাইজ ডিফারেন্স কি হচ্ছে? বাড়ছে। দেখো 2p 3p, 2p 4p, 2p 5p, তো অরবিটাল গুলোর মধ্যে সাইজ ডিফারেন্স বাড়লে ওভারল্যাপ ভালো হয় না, আর ওভারল্যাপ যদি ভালো যদি না হয় তাহলে ব্যাক বন্ডিং গঠনের প্রবণতা কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ অর্থাৎ আমি যত BF3 থেকে BI3 এর দিকে যাব, এই পিপাই পিপাই ব্যাক বন্ডিং, এই পিপাই পিপাই ব্যাক বন্ডিং করার প্রবণতা বা ব্যাক বন্ডিং এর প্রবণতা হ্রাস পায়, প্রবণতা
হ্রাস পায়। কেন পায়? কারণ যত এদিক থেকে এদিকে যাচ্ছি সাইজ ডিফারেন্স বাড়ছে, সাইজ ডিফারেন্স বাড়লে ওভারল্যাপ ভালো হয় না, আর ওভারল্যাপ যত খারাপ হবে পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর প্রবণতা কি হবে? কমে যাবে। অর্থাৎ BF3 এর ক্ষেত্রে পিপাই পিপাই ব্যাক বন্ডিং সবচেয়ে ভালো হয়, আর BI3 এর ক্ষেত্রে পিপাই পিপাই ব্যাক বন্ডিং সবচেয়ে খারাপ হয়। তো এর ক্ষেত্রে ব্যাক বন্ডিং খুব ভালো হওয়ার জন্য এ কি করে? ব্যাক বন্ডিং এর মাধ্যমেই এই অষ্টক পূরণ করে নেয়, ব্যাক বন্ডিং এর মাধ্যমেই অষ্টক পূরণ করে নেয়। তার ফলে বাইরে থেকে খুব একটা বেশি ইলেকট্রন জোড় গ্রহণ করতে লাগে না, সেই কারণে BF3 লুইস অ্যাসিড ক্ষমতা সবচেয়ে কম। কিন্তু BI3 এর ক্ষেত্রে ব্যাক বন্ডিং গঠন করার প্রবণতা সবচেয়ে কম। তো এক্ষেত্রে ব্যাক বন্ডিং হয় না বলে ও বাইরে থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, তার জন্য BI3 এর লুইস অ্যাসিড ক্ষমতা কি হয়? সবচেয়ে বেশি হয়। তাহলে লুইস অ্যাসিড ক্ষমতার ক্রম কি হবে? ঠিক এইভাবে হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ দা কারেক্ট। BI3 এর লুইস অ্যাসিড ক্ষমতা সবচেয়ে বেশি। লাস্ট কোশ্চেন আজকের দিনের। চলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন যৌগটিতে সেতু বন্ধন আছে? কোন যৌগটিতে সেতু বন্ধন আছে? B2H6 বা যার নাম ডাইবোরেন, ডাইবোরেন এর মধ্যে কি আছে? সেতু বন্ধন আছে, সেতু বন্ধন আছে। অ্যাকচুয়ালি ডাইবোরেনটা তৈরি হয় কি করে? দুটো BH3 ইউনিট যুক্ত হয়ে তৈরি হয় B2H6 বা ডাইমার। দুটি BH3 ইউনিট যুক্ত হয়ে তৈরি হয় B2H6 বা ডাইমার। অ্যাকচুয়ালি BH3 যৌগে কি হয়? BH3 যৌগের দিকে যদি তুমি BH3 যৌগের দিকে তুমি যদি তাকাও, তাহলে দেখবে বোরনের কাছে আছে 6টা ইলেকট্রন, বোরনের কাছে আছে 6টা ইলেকট্রনের, অর্থাৎ এর অষ্টক কি? অসম্পূর্ণ। অর্থাৎ এ অষ্টক পূর্ণ করার জন্য বা অষ্টক লাভের উদ্দেশ্যে দুটো BH3 ইউনিট পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে কি? ডাইমার, যার নাম হচ্ছে ডাইবোরেন। তৈরি করে কি? ডাইমার, যার নাম হচ্ছে ডাইবোরেন। চলো, অ্যাকচুয়ালি বোরনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে দেখবে 1s2 2s2 2p1। তো এর যদি গ্রাউন্ড স্টেট দেখি, তাহলে সেখানে পাচ্ছি 2s আর 2p। 2s এ কটা ইলেকট্রন? দুটো, 2p তে একটা। এক্সাইটেড স্টেটে কি হয়? এক্সাইটেড স্টেটে 2s এর একটা ইলেকট্রন ফাঁকা 2p কক্ষকে কি হয়ে যায়? স্থানান্তরিত হয়ে যায়। 2s এর একটা ইলেকট্রন ফাঁকা 2p কক্ষকে স্থানান্তরিত হয়ে যায়। তো এখন বোরনের বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? 3টে। তো বোরনের 3টে বিজোড় ইলেকট্রন থাকার জন্য ও 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, 3টে কোভ্যালেন্ট বন্ড কি করে? তৈরি করে। এবং বোরনের একটা ফাঁকা 2p কক্ষক কি থাকে? পড়ে থাকে। বোরনের কি থাকে? একটা ফাঁকা 2p কক্ষক পড়ে থাকে, এবং সেই ফাঁকা 2p কক্ষকটাও ব্যবহার করে ডাইমার গঠনের জন্য। এই ফাঁকা 2p কক্ষককেও ব্যবহার করে ডাইমার গঠনের জন্য। তাহলে অ্যাকচুয়ালি কি হয়? চলো দেখে নিই। তাহলে এই বোরনের কাছে আছে একটা ফাঁকা 2p কক্ষক, এই বোরনের কাছে আছে ফাঁকা 2p কক্ষক। এইবার ডাইমারটা গঠন করে কি করে? এই বন্ডের ভেতর যে দুটো ইলেকট্রন থাকে, এই বন্ডের ভেতর যে দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন বোরনের ফাঁকা 2p কক্ষকেও কি করে? শেয়ার করে দেয়। এই যে বন্ধনে, এই যে BH বন্ডে যে দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রনকে এই বোরনের ফাঁকা 2p কক্ষেও কি করে দেয়? শেয়ার করে দেয়। অর্থাৎ এখানে একটা ব্রিজ বন্ধন তৈরি হয়। আবার এই বন্ডের যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন এই বোরনের ফাঁকা 2p কক্ষকে কি করে দেয়? শেয়ার করে দেয়। অর্থাৎ এই H এই B এর মধ্যেও একটা কি তৈরি করা হয়? বন্ড তৈরি হয়, যাকে আমরা বলি ব্রিজ বন্ড। তাহলে চলো একটু এঁকে নিই। এই দেখো, তাহলে এই দুটো ইলেকট্রন এই বোরনের ফাঁকা 2p কক্ষকে স্থানান্তরিত করেছে, অর্থাৎ একটা ব্রিজ বন্ড তৈরি হয়েছে। আবার এই বোরনের দুটো ইলেকট্রন এর ফাঁকা 2p কক্ষকে কি করেছে? স্থানান্তরিত করেছে, অর্থাৎ এখানেও একটা কি তৈরি করেছে? ব্রিজ বন্ড তৈরি করেছে। এবং এই ব্রিজ বন্ডের মাধ্যমে ওরা কি তৈরি করে? B2H6 তৈরি করে, B2H6 তৈরি করে। তাহলে এটাকে দেখবে বইতে এইভাবেও এঁকেছে।
এই এই তো এটাকে কি বলা হয়? ব্রিজ বন্ড। এটাকে কি বলা হয়? ব্রিজ বন্ড। ব্রিজ বন্ড, অনেকে একে বলে ব্যানানা বন্ড। ব্যানানা বন্ড, আবার অনেকে একে বলে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কেন বলে? তার কারণ দেখো, এই যে ব্রিজটা তৈরি হয়েছে BHB, এই যে ব্রিজটা তৈরি হয়েছে, এখানে সেন্টার কতগুলো? এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, তিনটে সেন্টার। আর কটা ইলেকট্রন? দেখো এই দুটো ইলেকট্রনই তো এখানে শেয়ার হয়েছে এই পুরোটার মধ্যে এই যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনই কিন্তু শেয়ার হয়েছে, বা এই পুরোটার মধ্যে এর যে দুটো ইলেকট্রন সেটাই শেয়ার হয়েছে। আর কোনো ইলেকট্রন আছে? এই দুটো ইলেকট্রন ছাড়া এর মধ্যে আর কোনো ইলেকট্রন আছে? এই দুটো ইলেকট্রন ছাড়া এর মধ্যে আর কোনো ইলেকট্রন আছে? নেই, আর কোনো ইলেকট্রন নেই। তাই এখানে দেখো তিনটে সেন্টার দেখতে পাচ্ছ, আর দুটো ইলেকট্রন ওদের মধ্যে কি হয়েছে? শেয়ার হয়েছে। দুটো ইলেকট্রন ওদের মধ্যে শেয়ার হয়েছে, তাই এটাকে কি বলা হয়? 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আর এইগুলো হচ্ছে নর্মাল বন্ড। এইগুলো হচ্ছে আমার নর্মাল বন্ড, 2 সেন্টার 2 ইলেকট্রন। চারটে আমার নর্মাল বন্ড আছে, 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এবং এই বন্ডগুলোকে, এই যে বন্ড, এই যে ব্যানানা বন্ড, এই ব্যানানা বন্ড কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ব্যানানা বন্ড কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মনে রাখবে, ব্যানানা বন্ড হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এবার এই BH3 যৌগে বোরনের সংকরায়ন দশা কত? দেখো BH3 যৌগে বোরন কটা সমযোজী বন্ধন তৈরি করেছে? 3টে সিগমা তৈরি করেছে, তাই এটা হচ্ছে sp2। এটাও হচ্ছে কত? sp2। কিন্তু B2H6 যৌগে বোরনের সংকরায়ন দশা কত? B2H6 যৌগে বোরনের সংকরায়ন দশা কত? দেখো বোরন কটা বন্ড তৈরি করেছে? একটা, দুটো, তিনটে, চারটে সিগমা তৈরি করেছে, তাই B2H6 যৌগে বোরনের সংকরায়ন দশা হচ্ছে sp3। বোরনের সংকরায়ন দশা হচ্ছে sp3। তাহলে নিচের কোন যৌগটিতে সেতু বন্ধন আছে? তাহলে তোমরা বুঝতেই পারলে, B2H6 বা ডাইবোরেন যৌগে সেতু বন্ধন উপস্থিত। ওকে, তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট MCQ এস আর পি ব্লক চ্যাপ্টার থেকে। তোমরা প্র্যাকটিস করো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তাহলে আজ এই অবধি থাকলো। জয় হিন্দ।